আমরা পূর্বের ক্লাসগুলোতে ভাইরাসের নানান অপকারী ভূমিকা সম্পর্কে জেনেছি। ভাইরাস কিভাবে আমাদের অসুখ বিসুখ সৃষ্টি করে, কিভাবে ভাইরাস আমাদেরকে কষ্ট দেয়, এই বিষয়গুলো জেনেছি। এবার আমরা আলোচনা করব ভাইরাসের উপকারী ভূমিকা, অর্থাৎ ভাইরাস বেশ কিছু আমাদের উপকারও করে থাকে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। প্রথম থেকে যদি আসি, টিকা তৈরি করা। বেশ কিছু অসুখ যেমন বসন্ত, পোলিও, জলাতঙ্ক, ভাইরাল হেপাটাইটিস, এই রোগগুলোর টিকা আসলে ভাইরাস থেকেই তৈরি করা হয়। যদিও আমি এটা উপকার হিসেবে মনে করি না। দেখো, বসন্ত, পোলিও, জলাতঙ্ক, ভাইরাল হেপাটাইটিস সব তো ভাইরাসের কারণেই হয়। আবার এই ভাইরাসকে মেরে ফেলার জন্য আমরা ভাইরাস থেকেই টিকা বানাই, এটা উপকার হিসেবে না চিন্তা করাই ভালো। লজিক্যালি ভাবলে ভাইরাস যদি পৃথিবীতে না থাকতো তাহলে তো টিকা বানানোরই প্রয়োজন হতো না, তাই না? তারপরেও যেহেতু বইয়ে আছে, আমাদের যদি উদ্দীপকের কখনো উত্তর লিখতে হয় গঘ প্রশ্নতে, তখন একটা পয়েন্ট হিসেবে আমরা এটা লিখতেই পারি। তারপরে দেখো, ব্যাকটেরিয়া নিয়ন্ত্রণে, এটা খুব মজার বিষয়। আমরা জানি বেশ কিছু ভাইরাস আছে, যেমন ব্যাকটেরিওফাজ ভাইরাসগুলো, ব্যাকটেরিওফাজ ভাইরাস। এই ব্যাকটেরিওফাজ ভাইরাসগুলো কিন্তু ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো কোথাও যদি ব্যাকটেরিয়ার পরিমাণ বেড়ে যায়, আমরা চাচ্ছি না যে এত ব্যাকটেরিয়া থাকুক, তখন আমরা সেই জায়গাতে ব্যাকটেরিওফাজ ভাইরাস দিয়ে দিব। ব্যাকটেরিওফাজ ভাইরাস ব্যাকটেরিয়াগুলোকে ধ্বংস করে ফেলবে। অর্থাৎ আমাদের জন্য ক্ষতিকর ব্যাকটেরিয়া ধ্বংস করতে আমরা ভাইরাস ব্যবহার করি। কাঁটা দিয়ে কাঁটা তোলার মতো একটা বিষয়। ব্যাকটেরিয়া একটা সমস্যা, ব্যাকটেরিয়াকে মেরে ফেলার জন্য আমরা ভাইরাসকে ব্যবহার করব। দেখো, ঔষধ তৈরি করতে বেশ কিছু ব্যাকটেরিয়াজনিত অসুখের ঔষধ ভাইরাস থেকে বানানো যায়। যেমন কলেরা এর ঔষধ, টাইফয়েডের ঔষধ, আমাশয়, প্লেগ, এই সবগুলো অসুখ কিন্তু ব্যাকটেরিয়া সৃষ্ট। এই অসুখগুলোর কিন্তু ঔষধ বানানো যেতে পারে ভাইরাস ব্যবহার করে। গবেষণা করতে অণুজীববিদ্যা বলো, জিন তত্ত্ব বলো, জিন প্রকৌশল বা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলো, এই জায়গাগুলোতে ভাইরাসকে ব্যবহার করা হয় ভেক্টর রূপে। তোমরা জানো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এমন একটা সায়েন্স যেখানে একটা জীবের জিন কাটাছেঁড়া করে নিয়ে গিয়ে আরেকটা জীবের শরীরের মধ্যে স্থাপন করা হয়। তো একটা জীবের জিনটাকে কেটে আরেকটা জীবের শরীরে স্থাপন করার জন্য মধ্যবর্তী মাধ্যমের প্রয়োজন হয়, ভেক্টরের প্রয়োজন হয়। সেই ভেক্টর হিসেবেই কিন্তু আমরা সাধারণত ভাইরাসকে ব্যবহার করি। তাহলে এক জীবের জিন আরেক জীবে স্থানান্তরের জন্য ভেক্টর হিসেবে সাধারণত ভাইরাস ব্যবহার হয়। এটা খুব ভালো করে মনে রেখো, ভাইরাসকে কি হিসেবে ব্যবহার করা হয়? ভেক্টর রূপে ব্যবহার করা হয়। তারপর দেখো, বিবর্তন গবেষণাতে আমরা জানি ভাইরাস হচ্ছে জীব এবং জড়বস্তু এর মধ্যবর্তী সত্তা। অর্থাৎ ভাইরাসের মধ্যে জীবের বৈশিষ্ট্যও পাওয়া যায়, জড়বস্তুর বৈশিষ্ট্যও পাওয়া যায়। এজন্য ভাইরাসকে যদি আমরা ভালো করে গবেষণা করি, কিভাবে জড়বস্তু থেকে জীবের উৎপত্তি হলো সেটা সম্পর্কে কিন্তু আইডিয়া পাওয়া যায়। অর্থাৎ জীবের যে বিবর্তন, সেটার রূপরেখাটা কিন্তু ভাইরাস নিয়ে গবেষণা করলে বোঝাটা সহজ হয়, কারণ ভাইরাসের ডিএনএ কম, এটা নিয়ে গবেষণা করাটাও সহজ। তারপরে দেখো, ফুলের সৌন্দর্য বৃদ্ধিতে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন, এটা খুব ভালো করে মনে রেখো। টিউলিপ নামের একটা ফুল আছে, তোমরা দেখেছো, বাংলাদেশে সাধারণত পাওয়া যায় না, এটা অনেকটা পদ্ম ফুলের মতো দেখতে, বিদেশে টিউলিপ ফুল পাওয়া যায়। তো এই টিউলিপগুলো সাধারণত এক রঙের হয়, কোনো টিউলিপ সাদা, কোনোটা বেগুনি, কোনোটা গোলাপি। তো কিছু ভাইরাস আছে, যেমন ভাইরাসটার নাম হচ্ছে টিউলিপ ব্রোকেন ভাইরাস বা টিবিভি। এই ভাইরাসটা যদি টিউলিপের গাছে প্রয়োগ করা হয়, সেক্ষেত্রে দেখা যায় টিউলিপের যে ফুলগুলো আছে, টিউলিপ ফুলগুলো আর এক রঙের থাকে না। তখন দেখা যায় টিউলিপ ফুলের মধ্যে বর্ণ বৈচিত্র্য তৈরি হয়েছে, টিউলিপ ফুলের মধ্যে নানান কালার দেখা যাচ্ছে। একটা বিভিন্ন কালারের মিক্সচারওয়ালা একটা টিউলিপ ফুল দেখে বেশি সুন্দর দেখায়, যদিও আমার সুন্দর মনে হয়নি, দেখে বেশি সুন্দর দেখায় বলে এটার বাজারজাত করলে দামও বেশি পাওয়া যায়। তাহলে ফুলের মান উন্নয়নে বা ফুলের সৌন্দর্যটা বাড়াতে আমরা ভাইরাস ব্যবহার করতে পারি। বিশেষ করে টিউলিপ ফুলের সৌন্দর্য বাড়াতে টিউলিপ ব্রোকেন ভাইরাস ব্যবহার করা হয়ে থাকে। পতঙ্গ নাশক হিসেবে বেশ কিছু পতঙ্গ আমাদের ফসলের ক্ষতি করে। সে পতঙ্গগুলোকে এমনি কীটনাশক দিয়ে মেরে ফেলাটা কঠিন, বা কীটনাশক ব্যবহার করা পরিবেশের জন্য ক্ষতিকর। পতঙ্গকে আমরা ভাইরাস দিয়ে মেরে ফেলতে পারি, কারণ ভাইরাসকে আমরা জানি, ভাইরাস যাকে মেরে ফেলে শুধু তাকেই মেরে ফেলে। একটা পতঙ্গ, মনে করো একটা এফিড পোকা আমাদের ফসলের ক্ষতি করছে, একটা জাপ পোকা ফসলের ক্ষতি করছে, এই পোকা মারার জন্য আমরা জমিতে ভাইরাস প্রয়োগ করব। তাহলে দেখা যায় ভাইরাসটা শুধু পোকাকেই মেরে ফেলবে, ওই ভাইরাসটা মানুষের কোনো ক্ষতি করবে না। কিন্তু কীটনাশকের বেলায় কিন্তু এটা হয় না, কীটনাশক জমিতে প্রয়োগ করলে কীটনাশক দ্বারা মানুষেরও ক্ষতি হয়। এজন্য পতঙ্গনাশক হিসেবে ভাইরাস ব্যবহার করাটাই বেশি শ্রেয় এবং এটাই বেশি সাশ্রয়ী। বিশেষ করে নিউক্লিয়ার পলিহাইড্রোসিস ভাইরাস বা এনপিভি নামক একটা ভাইরাস কিন্তু ব্যবহার করা হয় পোকা মারতে বা পতঙ্গনাশক হিসেবে। জৈবিক নিয়ন্ত্রণ বা যেটাকে বায়োলজিক্যাল কন্ট্রোল বলা হয়, সাধারণত আমাদের পরিবেশের মধ্যে
আমরা নির্দিষ্ট কিছু ফসল চাষ করি, এই ফসলের ক্ষতি করে যে উপাদানগুলো তাদেরকে কিন্তু বলা হয় পেস্ট। ফসলে যেই ক্ষতি করুক না কেন তাকে বলা হয় পেস্ট। এবং এই পেস্ট কন্ট্রোল করতে গিয়ে আমরা কীটনাশক ব্যবহার করতে পারি, কিন্তু কীটনাশক ব্যবহার করা, পতঙ্গনাশক ব্যবহার করা আমাদের জন্য ব্যয়বহুল এবং পরিবেশের জন্য ক্ষতিকর। আমরা কি করতে পারি? আমরা কিছু জীব ব্যবহার করতে পারি, আমরা কিছু ভাইরাস ব্যবহার করতে পারি পতঙ্গ মেরে ফেলতে বা কীট পতঙ্গ মেরে ফেলতে, ঘাস মেরে ফেলতে। যদি কোনো আমরা জীব বা ভাইরাস ব্যবহার করে কোনো পেস্টকে কন্ট্রোল করি সেটাকে বলা হয় জৈবিক নিয়ন্ত্রণ বা বায়োলজিক্যাল কন্ট্রোল। তার মানে আমাদের ক্ষতিকর জিনিসপত্রকে যদি আমরা কোনো জীব ব্যবহার করে মেরে ফেলি তখন তাদেরকে বলা হয় জৈবিক নিয়ন্ত্রণ। সাধারণত খরগোশ দেখা যায় যে প্রচুর পরিমাণে বেড়ে যেতে পারে, খরগোশের প্রজনন ক্ষমতা প্রচণ্ড বেশি। এখন খরগোশকে কিন্তু মেরে ফেলার জন্য আমরা কীটনাশক প্রয়োগ করতে পারি, বিষ টিষ খাওয়াতে পারি, এটা বেশি খারাপ দেখায়। আমরা মিক্সো ভাইরাস নামক একটা ভাইরাস প্রয়োগ করলে দেখা যায় যে এই ভাইরাসের সংক্রমণে খরগোশের পরিমাণ অনেক কমে যায়। এই ভাইরাস খরগোশকে মেরে ফেলে। এই ভাইরাস আবার মানুষেরও কোনো ক্ষতি করে না। তার মানে বুঝতেই পারছো যে আমাদের বেশ কিন্তু সেফ একটা অপশন এইটা। বাস্তুতন্ত্র, পরিবেশের যেই বাস্তুতন্ত্র আছে, আমাদের যে ফুড চেইন আছে, ফুড ওয়েব আছে, এই জিনিসগুলোকে বজায় রাখতে ভাইরাসের গুরুত্ব অপরিসীম। ভাইরাস যদি না থাকে দেখা যাবে কোনো জীবের পরিমাণ অনেক বেড়ে যাবে, কোনো জীবের পরিমাণ অনেক কমে যাবে। এতে করে পুরো বাস্তুতন্ত্রের মধ্যে একটা বিচ্ছিন্নতা, বিশৃঙ্খলতার সৃষ্টি হবে। এই জন্য ভাইরাস থাকাটা দরকার। ভাইরাস থাকলে সবার সংখ্যাটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে বাড়বে এবং কমবে। সবশেষে আছে রোগ নিয়ন্ত্রণ। ভাইরাসকে ব্যবহার করে আমাদের শরীরের বিভিন্ন রোগকেও আমরা নিয়ন্ত্রণ করতে পারি। আমাদের শরীরের মধ্যে ভাইরাসের সংক্রমণ হলে ইন্টারফেরন নামক একটা পদার্থ তৈরি হয়। আমাদের শরীরে ভাইরাসের সংক্রমণে ইন্টারফেরন তৈরি হয়। আমাদের শরীরের মধ্যে এই ইন্টারফেরনটা কিন্তু ভবিষ্যতে আমাদেরকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে। তার মানে ভাইরাস আমাদের সংক্রমণ করলো এবং আমাদের কিন্তু প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করে দিয়ে গেল, তাই না বলো? ভাইরাস দ্বারা রোগ নিয়ন্ত্রণের আরও একটা সুন্দর পদ্ধতি হচ্ছে ক্রস প্রোটেকশন। আসলে ভ্যাকসিন কিভাবে কাজ করে এই ঘটনাটাকেই সহজে ক্রস প্রোটেকশন বলা যেতে পারে। ক্রস প্রোটেকশন হচ্ছে এরকম ঘটনা, দেখো তোমাকে প্রথমে একটা দুর্বল ভাইরাস দ্বারা সংক্রমিত করা হলে, ইচ্ছে করে সংক্রমিত করা হলে তোমার শরীরের মধ্যে ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরি হবে এবং প্রতিরোধ ব্যবস্থা তৈরি হবে। পরবর্তীতে শক্তিশালী ভাইরাসও যদি তোমাকে আক্রমণ করে তোমার আর রোগ সৃষ্টি করতে পারবে না। এই যে দুর্বল ভাইরাস দ্বারা ইচ্ছে করে সংক্রমিত হয়ে শরীরের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থা গঠন করানোর ঘটনাটাকেই বলা হচ্ছে ক্রস প্রোটেকশন। তো ভাইরাস যেমন আমাদেরকে রোগাক্রান্ত করে, সঠিকভাবে ভাইরাসের যদি আমরা ব্যবহার করতে পারি আমাদের শরীরের মধ্যে কিন্তু ভাইরাসের বিরুদ্ধে অ্যান্টিবডিও আমরা তৈরি করে ফেলতে পারি, দেহের মধ্যে প্রতিরক্ষা ব্যবস্থাও তৈরি করে ফেলতে পারি। তো সবশেষে আমার যদি মন্তব্য চাও, এই সবগুলো ব্যবহারই কিন্তু খুবই সিলি ব্যবহার। ভাইরাসের আসলে খুব ভালো আমি ব্যবহার খুঁজে পাই না, খুব ভালো উপকার আমি পাই না। তারপরও পরীক্ষায় যদি প্রশ্ন আসে ঘ মার্কের যে ভাইরাসের উপকার লেখো, অনিচ্ছাকৃতভাবে হলেও তোমার ভালো লাগুক আর না লাগুক ভাইরাসের এই উপকারগুলো তোমার লিখতে হবে, যদি এগুলো খুব ভালো কোনো উপকার নয় আসলে।